So welcome to RVF's official YouTube channel, and this is Sandeep Bhattacharya. I am a biology teacher at RVF Institute, and আজকে আমরা খুবই একটা সিম্পল আর একটা ডেলিকেট অর্গানকে নিয়ে কথা বলবো, যাকে খুব একটা আমরা সবসময় কেয়ার রাখি না, বাট দ্যাট ক্যান লিড টু সিভিয়ার কনসিকুয়েন্স। তো অর্গানটার নাম হচ্ছে গিয়ে প্যানক্রিয়াস। এবার মোটামুটি সবাই আমরা ডাক্তার দেখাই, আমরা মোটামুটি আমরা হার্টের ডাক্তার, ব্রেনের ডাক্তার, সমস্ত কিছু না বিরাট কনসার্ন থাকি। বাট এই প্যানক্রিয়াস নিয়ে না তো প্যানক্রিয়াসের সিমটমসগুলোকে খুব আগের থেকে আমরা বুঝতে পারি, না তো প্যানক্রিয়াস নিয়ে আমরা অতটাও চিন্তাভাবনা করি। বাট এই প্যানক্রিয়াস কি করছে, অ্যান্ড এর মধ্যে আজকে একটা পার্ট দেখবো, যে পার্টটা হচ্ছে গিয়ে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখানে কি হয়, বিকজ এটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফেক্টিং ডিজিজ, যেটা কিনা আমরা ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পপুলেশনের মধ্যে দেখতে পাই। সো এটা একটা এত কমন ডিজিজ যেটা কিনা এখন আমরা মোস্ট অফ দ্য পিপলের মধ্যে দেখতে পাচ্ছি, অ্যান্ড দিস ইজ ডিউ টু অনেকগুলো কারণ রয়েছে। কিছুটা হচ্ছে গিয়ে আমাদের খাবার দাবারের জন্য, কিছুটা আমাদের হচ্ছে গিয়ে এই যে ফুড বিহেভিয়ার যেরকম আমাদের হয়ে গেছে, তো তার জন্য আমরা মোটামুটি জিনিসটা খেয়াল করতে পারি। তো উইদাউট এনি ডিলে আমরা স্টার্ট করছি। তো ফার্স্টে প্যানক্রিয়াটাইটিস বুঝতে গেলে আগে তো মোটামুটি আমাদের প্যানক্রিয়াস নিয়ে একটা আইডিয়া হওয়া দরকার। তো এই যে প্যানক্রিয়াস আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই ছোটোবেলা দিয়ে পড়ে সেই প্যানক্রিয়াসকে একটা মিক্সড গ্ল্যান্ড বলছি। আচ্ছা, মিক্সড গ্ল্যান্ড মানে এখান দিয়ে এনজাইমসও তৈরি হচ্ছে, এখান থেকে হরমোনসও প্রডিউস হচ্ছে। আমি বোঝার জন্য খুব সিম্পল লেম্যানস ওয়ার্ড ইউজ করব, যাতে কিনা সবারই মোটামুটি বুঝতে জিনিসটাকে সুবিধা। তো প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বলছি কারণ এখান দিয়ে এনজাইমসও রিলিজ হচ্ছে, হরমোনসও রিলিজ হচ্ছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডও প্রেজেন্ট রয়েছে, এক্সোক্রাইন গ্ল্যান্ডসও প্রেজেন্ট রয়েছে। এই যে প্যানক্রিয়াসের মেনলি রোল কি? প্যানক্রিয়াসের রোল হচ্ছে গিয়ে কিছু তো আমাদের ডাইজেশনের সাথে রিলেটেড, যেহেতু এনজাইমস সিক্রিট করছে তো ডাইজেশনের সাথে রিলেটেড থাকবে। আর যেহেতু হরমোনস রিলিজ করছে, তো এছাড়াও কিছু অ্যাডিশনাল ফিচার্স আমরা দেখতে পাবো, যেমন ব্লাড যে গ্লুকোজ লেভেলকে রেগুলেট করা, তার জন্য যে হরমোন, সেই হরমোনগুলো রিলিজ করছে। এছাড়াও প্রচুর কাজবাজগুলো করছে। মোস্টলি যদি ডাইজেশনের পার্সপেক্টিভ দিয়ে আমরা প্যানক্রিয়াসকে দেখি, তো প্যানক্রিয়াস থেকে কিছু এনজাইমস বেরোয়। প্যানক্রিয়াস দিয়ে আমাদের কি রিলিজ হচ্ছে? প্যানক্রিয়াস দিয়ে কিছু আমাদের এনজাইমস রিলিজ হচ্ছে, যে এনজাইমসগুলো আমাদের ডাইজেশনের জন্য হেল্প করে। কি ডাইজেশন করতে হেল্প করছে? না, ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিনস অ্যান্ড ফ্যাট, এইগুলোকে আমাদের ডাইজেশন হচ্ছে। এটা কোথায় হয় ডাইজেশনটা? তো খাবারটা যখন স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনের মধ্যে আছে, এইটা স্মল ইন্টেস্টাইন শুরু হয়ে গেল, এই যে এই জায়গাটা স্মল ইন্টেস্টাইন শুরু হয়ে গেল, এই জায়গাটার নাম দিই ডিওডিনাম। এই ডিওডিনামের ঠিক এই জায়গাটার সাথে এই যে আমাদের প্যানক্রিয়াস, তো এই প্যানক্রিয়াসটা এই ডিওডিনামের সাথে কানেক্টেড থাকে। তো প্যানক্রিয়াস থেকে এনজাইমগুলো আসছে ডিওডিনামের মধ্যে, ডিওডিনামের মধ্যে খাবার আসছে, খাবারটা ডাইজেস্ট হচ্ছে। অ্যান্ড নট অনলি, একটু ভালো করে দেখা যাবে যে প্যানক্রিয়াস শুধু নিজে নিজে কানেক্টেড নেই। প্যানক্রিয়াস দেখা যাচ্ছে যে লিভারের থেকে কিছু পাইপগুলো এসছে, যেগুলোর সাথে একসাথে কানেক্টেড হয়েছে। তো শুধু প্যানক্রিয়াস একা একা কানেক্টেড নেই, এটা আরও লোকজনের সাথে কানেক্টেড রয়েছে। অ্যাকচুয়ালি এই যে পাইপলাইনগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এদের প্রত্যেকের নাম রয়েছে, যেগুলোকে আমরা একটু একটু করে হয়তো পর দেখব। আর তার মধ্যে এখানে বিভিন্ন জিনিস দেওয়া আছে, এখানে গল ব্লাডার দেওয়া আছে, লিভার দেওয়া আছে, স্টমাক দেওয়া আছে, প্যানক্রিয়াস দেওয়া আছে, সবগুলো মোটামুটি দেওয়া আছে কোনটা কি। ফর নাও আমরা যখন খাবার খাই, খাবারটা স্টমাকে যায়, খাবারটা স্টমাক থেকে কোন দিকে আসে? আমাদের স্মল ইন্টেস্টাইনের মধ্যে আসে। এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে খাবারটাকে আরও ফার্দার ডাইজেস্ট করার জন্য কিছু এনজাইমস দরকার হয়, যে এনজাইমসগুলো কোথার থেকে আসছে? আমাদের প্যানক্রিয়াস থেকে আসছে। অ্যান্ড এইখানে এই ভদ্রলোকেরও এই গল ব্লাডারেরও প্রচুর কাজ আছে, সেটা কি আমরা একটু পরে দেখছি। তো মোটামুটি আমরা এখন যেটা বুঝলাম, প্যানক্রিয়াস কি করছে? আমাদের মোস্ট অফ দ্য জিনিসের ডাইজেশনের জন্য হেল্প করছে। দেখে খুব মনে হচ্ছে খুব ছোট্ট একটা রোল, কি আর হবে যদি খারাপ হয়ে যায়। বাট সেটাই দেখবো, যদি খারাপ হয়ে যায় কি হতে পারে, সেই জিনিসগুলো খুব ভালো করে আমরা দেখব। যেমন ডিজিজটার নামের মধ্যেই বলছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এবার অ্যাকিউট মানে হচ্ছে গিয়ে যখন কোনো একটা ডিজিজ খুব তাড়াতাড়ি করে হলো, আবার খুব তাড়াতাড়ি করে ঠিকও হয়ে যায়।
কিন্তু যখন কোনো ডিজিজ হচ্ছে আর ঠিক হচ্ছে না, সেই রকম ডিজিজকে আমরা কি বলি, সেই রকম ডিজিজকে আমরা বলি ক্রনিক ডিজিজ। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কিভাবে হয়? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস মানে প্যানক্রিয়াসের মধ্যে কোনো রকম ইনফেকশন হয়ে গেছে, বাট সেটাকে আবার কিওর করা যাবে, হ্যাঁ, যদি আমরা আগে আগে জিনিসটাকে ডিটারমাইন করতে পারি, তো আগে আগে ডায়াগনোস হয়, তাহলেই। সব জিনিসের মধ্যে এখানে একটা কন্ডিশনস লুকিয়ে আছে। নর্মাল অবস্থায় কি হচ্ছে? নর্মাল অবস্থায় প্যানক্রিয়াসের মধ্যে এই যে সেলসগুলোকে দেখতে পাচ্ছি, এদের মধ্যে এনজাইমস তৈরি হচ্ছে। এনজাইমস তৈরি হওয়ার পর এই যে ডাক্ট, এই ডাক্টের নাম কি? ডাক্টের নাম হচ্ছে গিয়ে প্যানক্রিয়েটিক ডাক্ট। কি নাম? প্যানক্রিয়েটিক ডাক্ট। তো এই প্যানক্রিয়েটিক ডাক্টের থ্রুতে এনজাইমসগুলো বাইরে আসে। এবার এখানে একটা জিনিস মনে রাখার আছে, যে এনজাইমসগুলো হয়, সেই এনজাইমসগুলো ইনঅ্যাক্টিভ হয়, এগুলোকে আমরা জাইমোজেন্সও বলতে পারি। তো আমরা এখন সিম্পলিসিটির জন্য ইনঅ্যাক্টিভ এনজাইমসগুলো এখান দিয়ে বেরিয়ে আসে, তারপর ডুওডিনামের মধ্যে আসার পর তারপর অ্যাক্টিভ হচ্ছে, তারপর অ্যাক্টিভ হয়। এইখানে কিন্তু অ্যাক্টিভ হয়, এটা নর্মাল। আমার তোমার সবার মধ্যে এনজাইম যখন তৈরি হলো, সেটা বেরিয়ে আসলো, তারপর এইখানে এসে অ্যাক্টিভ হবে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মধ্যে কি হচ্ছে? এনজাইমসগুলো এখানে তৈরি হচ্ছে, বেরোনোর সময় রাস্তা ব্লক হয়ে যাচ্ছে কোনো রকম ভাবে, বা এখানে ডিলে হচ্ছে। তো যে ব্লক হয়ে গেল, তো তখন তো এনজাইমসগুলো আর বেরোতে পারছে না। তো আস্তে 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 প্যানক্রিয়াস কি ভাবছে? প্যানক্রিয়াস বানিয়ে যাচ্ছে এনজাইমস। প্যানক্রিয়াস যখন প্রচুর এনজাইমস বানিয়ে যাচ্ছে, তখন এখানে কি হচ্ছে? আস্তে 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 ওই এনজাইমসগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তাহলে এনজাইমসগুলো কি হচ্ছে? এনজাইমসগুলো অ্যাক্টিভেটস উইদিন প্যানক্রিয়াস। কি বললাম? এনজাইমস কে অ্যাক্টিভেট হচ্ছে? এনজাইমস। তো এনজাইমসগুলো আমাদের প্যানক্রিয়াসের মধ্যেই দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট হয়ে আছে। তো তার জন্য কি হবে না, এই যে কজিং ডাইজেশন অফ দ্য প্যানক্রিয়াটিক টিস্যু, মানে প্যানক্রিয়াসের নিজের টিস্যুই ডাইজেস্ট হয়ে যাচ্ছে। প্যানক্রিয়াসের নিজের টিস্যুই, মানে প্যানক্রিয়াসটাই আস্তে আস্তে ডাইজেস্ট হয়ে নষ্ট হতে স্টার্ট করছে। তো একটা অর্গান যদি এরকমভাবে নষ্ট হয়ে যায়, তো কি হবে? ইনফ্লামেশন। আর প্যানক্রিয়াসের এরকম ঘটনাটাকে আমরা কি বলছি? প্যানক্রিয়াটাইটিস। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মধ্যে কি হয়? জেনারেলি কোনোভাবেই পাইপলাইনটা, যেটার নাম কি? যেটার নাম প্যানক্রিয়েটিক ডাক্ট, এটা ব্লক হয়ে যায়। যদি এটা ব্লক হয়ে যায়, তাহলে ওর ভেতরের যে এনজাইমসগুলো রয়েছে, ইট ক্যানট কাম আউট, অ্যান্ড ইট উইল কজ ইনফ্লামেশন, ইট উইল কজ ইনফেকশন উইদিন দ্যাট পার্টিকুলার গ্ল্যান্ড, যার জন্য প্যানক্রিয়াটিক টিস্যুই ডাইজেস্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক, এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এবার এর রিলেটেড আরো অনেকগুলো টার্ম আমরা দেখবো। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, না কি কি হতে পারে? না, এই যে প্যানক্রিয়াসটা দেখতে পাচ্ছি ফুলে যাচ্ছে, এই ফুলে যাওয়াটাকে আমরা নাম দিই ওইডিমা বা ইডিমা বলছি, সেখানে ফুলে যাচ্ছে। এবার যদি কোনো একটা জিনিস এক্সেসিভ অ্যামাউন্টে ফুলে যেতে স্টার্ট করে, তখন কি হবে? তো তখন সেটার ফাংশন হবে না। তারপর আমরা কি দেখতে পারবো না, তারপর এখানে আমরা দেখবো মাল্টিপল আদার যে ডাইজেস্টিভ অর্গানগুলো রয়েছে, সেইগুলো ডেস্ট্রয় হতে স্টার্ট করছে। তাহলে কে ডেস্ট্রয় হচ্ছে? ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। কে ডেস্ট্রয় হচ্ছে? আদার ডাইজেস্টিভ অর্গানসগুলো, আদার ডাইজেস্টিভ অর্গানসগুলো দেখতে পাচ্ছি। আর আমাদের কি দেখতে পারবো না, কিছু কিছু সময় প্যানক্রিয়াসের মধ্যে আমরা সিস্ট দেখতে পাবো, যেগুলো কিন্তু অ্যাকচুয়াল সিস্ট না, যেগুলো প্যানক্রিয়াস ফুলে ফুলে তৈরি করছে, যে ফুলে ফুলে তৈরি হচ্ছে, এগুলোকে বলে সিউডোসিস্ট। এগুলোকে বলে সিউডোসিস্ট। এই যে যে জায়গাগুলোকে আমরা দেখতে পাচ্ছি ফুলে গেছে, দেখে মনে হচ্ছে কি টিউমার টাইপের হয়েছে, বাট অ্যাকচুয়ালি টিউমার না, ওখানে অ্যাকচুয়ালি সোয়েলিং হতে হতে জিনিসটা ফুলে ফুলে আর কি তৈরি হয়েছে। তো প্যানক্রিয়াসের মধ্যে এই জিনিস হয়, মানে ডিউরিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সময়। কিন্তু আমরা বাইরে থেকে কি ফিল করছি? আমরা বাইরে থেকে ফিল করছি একটু মোটামুটি ব্যথার থেকে খুব ব্যথা হচ্ছে, ঠিক আছে? আর এই পেনটা ছড়িয়ে দিতে স্টার্ট করে যখন আমরা খাটে শুয়েছি টান টান হয়ে, যেই টান টান হয়ে খাটে শুয়েছি, পেট ব্যথাটা মধ্যে পুরো উপর দিয়ে শুরু হয়েছে, লোকে ভাবছে গ্যাসের ব্যথা, ঠিক আছে? তো তখন কি করছি আমরা? প্যান40 বা কিছু জাতীয় জিনিসপত্র খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে আমাদের হয়তো ব্যথা টেম্পোরারিলি কমে গেল, বাট জিনিসটা তো অ্যাকচুয়াল টেম্পোরারি হচ্ছে না। আর সবচেয়ে বেশি ব্যথা হয় যখন আমরা কোনো হাই ফ্যাটওয়ালা মিল খাই, যেমন হচ্ছে গিয়ে মাটন কেউ কনজিউম করছি যখন। তো তখন কি হয়? তখন আমাদের মধ্যে
এই ব্যথাটা আরো বেশি বেড়ে ওঠে। ঠিক আছে, তারপর কাফিং, কাশতে খুব কষ্ট হচ্ছে, প্রবলেম ডিউ টু ডিপ ব্রিদিং। ঠিক আছে, যদি কেউ ডিপ ব্রিথ করার চেষ্টা করছে তখন কারোর মধ্যে প্রবলেম দেখতে পাচ্ছি। তো এত জিনিসপত্রগুলো অ্যাসোসিয়েট হয়। প্রথমে খুব হালকা জিনিস দিয়ে স্টার্ট হচ্ছে, তারপর আস্তে আস্তে জিনিসটা আস্তে আস্তে ছড়াচ্ছে। দেন তো তারপর আমরা বুঝতে পারছি আরে কারোর প্যানক্রিয়াসের প্রবলেম। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মধ্যে আমরা এটা দেখতে পেলাম। কিন্তু অ্যাকচুয়ালি যদি এই প্যানক্রিয়াটাইটিস সিস্টেমিক হয়ে যায়, সিস্টেমিক ইন দ্য সেন্স মনে করো ওখান থেকে আমাদের কি হচ্ছে, ব্লাড রিলিজ হচ্ছে বা ওখানকার কন্টেন্ট অন্যান্য অর্গানের মধ্যে যাচ্ছে। তো একটা প্যানক্রিয়াস যার মধ্যে একগাদা ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, যার মধ্যে ব্লকেজ হয়ে রয়েছে, সেটা হয়তো কোনো সময় দেখতে পাচ্ছি যে খারাপ হয় এমন অবস্থা হয়েছে যেটা কিনা অন্যান্য অর্গানসগুলোকে এফেক্ট করতে স্টার্ট করছে। তাহলে সবার আগে যেটা দেখতে পারবো মাল্টি অর্গান ফেলিয়ার। আস্তে আস্তে আদার অর্গানসগুলো ফেল করতে স্টার্ট করবে, কাজ করতে পারবে না। তারপর হাই চান্সেস অফ মর্টালিটি। যদি সিস্টেমিক লেভেল পর্যন্ত এই প্যানক্রিয়াটাইটিস চলে যায় তখন মানুষকে বাঁচানো খুব চাপের হয়ে যায়। ওকে, অ্যান্ড যদি অতদূর নাও যায় তাহলে ক্রনিক ডিসঅর্ডারের দিকে চলে যাবে। মানে প্যানক্রিয়াটাইটিস যেটা অ্যাকিউট ছিল, যেটা কিনা ইনিশিয়ালি ডায়াগনোসিস থ্রুতে সারানো যেত, সেটা এখন দেখা যাচ্ছে যে প্রলংড হয়ে গেল, জিনিসটাকে সারানো যাচ্ছে না। অ্যান্ড ইভেন দ্যাট এইখান থেকেই কিন্তু যে প্যানক্রিয়াটিক ক্যান্সার দেখতে পাচ্ছি সেইগুলো ইনিশিয়েট করতে স্টার্ট করছে। তো যদি আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসকে দেখি একটা ছোট্ট জায়গার অসুবিধা থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড দেন আস্তে আস্তে জিনিসটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে ইফ ইট রিমেন আনডায়াগনোসড ফর আ লং টাইম। এবার এই যে প্যানক্রিয়াটাইটিস আমরা দেখতে পাচ্ছি, তো প্যানক্রিয়াটাইটিস হচ্ছে তো কেন হচ্ছে? তো ফ্যাক্টরস প্রচুর রয়েছে। প্যানক্রিয়াটাইটিস আমি বললাম যে আমাদের যে মিল রয়েছে, সেই মিল আমরা যেরকম মিল খাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে। আমরা যত প্রসেসড কার্বোহাইড্রেট ইনটেক করব তার জন্য হতে পারে। বাট ওয়ান অফ দ্য মেন রিজন ফর দিস অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ ডাক্টাল হাইপারটেনশন। এবার ডাক্টাল হাইপারটেনশন যদি সিম্পলি আমি পুট করি, কোনো একটা ডাক্ট ছিল যেখানে ব্লক হয়ে গেছে, কোনো একটা ডাক্ট যেটা ব্লক হয়ে গেছে। কোন ডাক্ট ব্লক হচ্ছে না, ওই যে আমরা একদম আগেই দেখেছিলাম যে এইখান থেকে জিনিসটা আসছিল, এইখান থেকে সমস্ত এনজাইমসগুলো আসছিল। হোয়াট ইফ এই জায়গাটা ব্লক হয়ে গেল? তো জিনিসপত্র আসা বন্ধ হয়ে গেল। আচ্ছা, তাহলে স্যার এই জায়গাটা ব্লক হচ্ছেটা কি করে? না, এই জায়গাটা ব্লক হতে পারে ডিউ টু গল স্টোনস। গল ব্লাডারের মধ্যে আমাদের স্টোনস হয়ে যাচ্ছে। কি হচ্ছে? গল ব্লাডারের মধ্যে আমাদের স্টোনস হয়ে যাচ্ছে। তাহলে গল ব্লাডারে যদি স্টোন হয়, সেই স্টোন যদি কোনোভাবে এসে এইখানে বা এইখানে আটকে যায়, তো তখন কি হবে? তখন আমরা দেখতে পাবো যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের দিকে জিনিসটা চলে যেতে পারে। এবার তো আমাদের গল ব্লাডারের এর মধ্যে কি করে স্টোন তৈরি হচ্ছে বা গল ব্লাডার জিনিসটা কি, কেন থাকে না থাকে, সেটা আমি ছোটোর মধ্যে করে বলছি। ফার্স্ট অফ অল তো এটা লিভারের মধ্যে তৈরি হচ্ছে হয় কি আমাদের বাইল। লিভারের মধ্যে যে সেলসগুলো থাকে তাদেরকে আমরা বলছি হেপাটোসাইট। এন্ড এই হেপাটোসাইটগুলো থেকে আমাদের কি তৈরি হয়? বাইল। ঠিক আছে, আমাদের তৈরি হচ্ছে কি বাইল। এই বাইলগুলো, এই যে ডাক্টগুলো রয়েছে এগুলোর নাম আছে, এগুলোর নাম হচ্ছে গিয়ে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট। এরকম ডাক্টগুলো থেকে জিনিসপত্রগুলো কোথায় এসে জমে? সমস্ত বাইলটা জমছে আমাদের গল ব্লাডারের মধ্যে। তাহলে বাইল তৈরি হচ্ছে লিভারে আর এসে অ্যাকুমুলেট করছে কোথায়? গল ব্লাডারের মধ্যে। তো গল ব্লাডারের মধ্যে এখন আমাদের বাইল অ্যাকুমুলেট করছে, বাইল জমছে। তো আমরা দেখতে পাবো এবার এইখান থেকে যখন দরকার হয়, যখন আমরা ফ্যাট জাতীয় জিনিস খাই, তো ফ্যাট জাতীয় জিনিস যখন আমরা খাচ্ছি, খাবার যখন আমাদের এই ইন্টেস্টাইনের এই জায়গাটার মধ্যে আসছে, তো এইখান থেকে একটা হরমোন রিলিজ হয়, সিসিকে, কোলেসিস্টোকাইনিন। সিসিকে, কোলেসিস্টোকাইনিন বলে একটা হরমোন রিলিজ হয়, যেই হরমোনটা গিয়ে কাকে স্টিমুলেট করে? গল ব্লাডারকে স্টিমুলেট করে। দেন গল ব্লাডার কি করে? বাইল রিলিজ করতে স্টার্ট করে। গল ব্লাডার কি করছে? তারপর বাইল রিলিজ করতে স্টার্ট করছে। ঠিক আছে, আচ্ছা, তারপর তো এটা নর্মাল জিনিস হলো না। যদি কারো গল ব্লাডারে স্টোনস হয়, তো স্টোনস যদি হয় বা স্টোনস গল ব্লাডারের মধ্যে অনেকেরই রয়েছে,
গল ব্লাডারের মধ্যে স্টোনস অনেকেরই রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে যখন ফর এক্সাম্পল আমাদের বাইলটা খুব ঠিক হয়ে আছে, তো বাইল ঠিক হয়ে যাওয়ার জন্য অনেকে অনেক রকমের, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যালিক অ্যাসিড রয়েছে, ম্যালিক অ্যাসিড কিনা আমাদের বাইলটাকে থিন করতে হেল্প করে, বাইলের কনসেন্ট্রেশনটাকে থিন করতে হেল্প করে। তো তার জন্য অনেকে কী করে, অনেকে ম্যালিক অ্যাসিড কনজিউম করে। এবার ডিরেক্ট তো ম্যালিক অ্যাসিড কেউ খায় না, অ্যাপেল জুস খেলে অনেকে বলে যে আমাদের যে গল ব্লাডারের স্টোনসগুলো রয়েছে সেই স্টোনসগুলো কি হয়ে যায়, ডাইলিউট হয়ে যেতে পারে, ঠিক আছে, বা আমাদের যে আর কি বাইলটা রয়েছে সেটা ডাইলিউট হতে পারে। বা কেউ একটা জিনিস খায় যেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম ম্যালেট ক্যাপসুলস বা ম্যাগনেসিয়াম ম্যালেট পিলস, ঠিক আছে। কেউ ম্যাগনেসিয়াম ম্যালেট ছোট ছোট ট্যাবলেটস হয় যেগুলো কিনা আমাদের বডির মধ্যে, মানে অ্যাপেল জুস খেলে আমাদের বডির মধ্যে কি হবে, এক্সেসিভ গ্লুকোজ চলে আসবে, সেটা আবার ক্যাটাবলিকের দিকে চলে যাবে। তো তখন আমাদের যে বাইলটা রয়েছে সেই বাইলটার কনসেন্ট্রেশনটা কমবে না। তো তাই জন্য যাতে আমরা লো কার্বোহাইড্রেট জিনিস কোনো একটা সোর্স থাকে, তো আমরা ম্যাগনেসিয়াম ম্যালেট বলে কিছু পিলস হয় সেগুলো যদি খাই, তো এটা আমাদের বাইলটাকে থিন করতে হেল্প করে। তো খুব ভালো কথা, আমি বাইল থিন করে ফেললাম, এই পিলসটা আমি ডেলি খাচ্ছি, আমার বাইলটা থিন হয়ে গেছে। এবার যে বাইল থিন হয়েছে, বাইল মুভ করতে স্টার্ট করবে। বাইল মুভ করতে করতে কি হলো, ওখানকার কোনো একটা স্টোন টুক করে বেরিয়ে আসলো, টুক করে বেরিয়ে এসে এই জায়গায় জমে গেল। বাইল এই যে স্টোনটা তৈরি হলো, স্টোনটা এখান দিয়ে বেরিয়ে এসে টুক করে আমাদের প্যানক্রিয়াটিক ডাক্টে এখানে জমে গেল, প্যানক্রিয়াটাইটিসের দিকে চলে যাবে জিনিসপত্র। তো এগুলো হয়, অ্যাকচুয়ালি হয়। ওকে, তো তাহলে আমাদের গল ব্লাডারের মধ্যে স্টোনস তৈরি হচ্ছে। তো ফার্স্ট প্রশ্ন আমার মাথায় আছে, স্যার কি করে আমাদের গল ব্লাডারের মধ্যে স্টোনস তৈরি হচ্ছে, তো সেইটা একটু আমরা দেখতে পাবো। তো এখানে অনেক কিছু লেখা আছে টাইপসের মধ্যে, বাট আমি যদি সিম্পলি বলি, আমাদের বডির মধ্যে যখন খাবার খাচ্ছি ফ্যাট যাচ্ছে, ফ্যাটের থেকে আমাদের বডির মধ্যে সবাই আমরা চিনি যে কোলেস্টেরল বলে একটা জিনিস তৈরি হয়। এবার যদি এই কোলেস্টেরল যদি কনসেন্ট্রেটেড হয়ে যায়, ওয়াটার যদি না থাকে, বা আরও ভালো করে বলতে পারি, আমি একটা কথা এখানে বলছি, এই যে গল ব্লাডার ছিল, গল ব্লাডারের মধ্যে বাইল থাকে, বাইলের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস প্রেজেন্ট থাকে। বাইলের মধ্যে মোটামুটি 90% তো ওয়াটারই রয়েছে, বাট আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু আমাদের বাইল সল্টস থাকে। আর এই বাইল সল্টস কি করে, বাইল সল্টস আমাদের যে কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরলকে সলিউবেল করে রাখতে, হেল্প করে। তো কোনো কারণে যদি আমাদের এই সল্টস তৈরি না হয়, তখন কি হবে, তখন আর আমাদের কোলেস্টেরলগুলো সলিউবেলাইজ হবে না, কোলেস্টেরলগুলো আস্তে আস্তে ক্রিস্টাল বানিয়ে দেবে, তো ক্রিস্টাল বানিয়ে দিয়ে তারপর কি হবে, এই যে ক্রিস্টালাইন কোলেস্টেরল মনোহাইড্রেট, এইগুলো গল ব্লাডারের মধ্যে জমছে, আর এইগুলোই আস্তে আস্তে জমতে স্টোন তৈরি করছে। এই একটা কারণ হতে পারে। কিছু কিছু আমরা দেখতে পারবো যে ধরুন বিলিরুবিন বা ক্যালসিয়াম সল্টস গুলো একসাথে আস্তে আস্তে তারপর গিয়ে আমাদের স্টোন তৈরি হচ্ছে। এবার সেই স্টোনস আবার দু রকমের হতে পারে, কারোর আমরা অপারেশন করার পর দেখতে পাবো ব্ল্যাক স্টোনস তৈরি হচ্ছে, কোথাও দেখতে পাবো ব্রাউন স্টোনস তৈরি হচ্ছে। এগুলো কাইন্ড অফ ইয়েলোইশ টাইপের হয়, বিকজ কোলেস্ট্রল বেশি করে ডিপোজিট রয়েছে। এখানে কারোর মধ্যে ব্ল্যাক, কোনো সল্টসের মধ্যে ব্রাউন দেখতে পাবো আমরা। এবার যেখানে ব্ল্যাক দেখতে পাচ্ছি সেখানে না এই ক্যালসিয়াম বিলিরুবিনেট, ক্যালসিয়াম কার্বনেট আর কিছু কোলেস্ট্রল থাকে, বাট নট লেস দ্যান 20%, মোটামুটি এগুলো থাকবে ব্ল্যাকের মধ্যে, ঠিক আছে। আর যেটা ব্রাউন দেখতে পাচ্ছি সেখানে ক্যালসিয়াম বিলিরুবিনেট, তারপর ফ্যাটি অ্যাসিডস যার মধ্যে ক্যালসিয়াম আয়ন ডিপোজিট হয়ে রয়েছে, তারপর কোলেস্ট্রল খুব অল্প থাকে, খুব লেস অ্যামাউন্টে থাকে, এই জিনিসগুলো প্রেজেন্ট থাকবে। এবার অ্যাকচুয়ালি মানে আমাদের যে স্টোনস তৈরি হচ্ছে এটা কি ট্রিগার করছে সেটা আমরা যদি জানি ভেরিয়াস রিজন, বাট কারোর মধ্যে হঠাৎ করে কেন হচ্ছে সেটা আমরা জানি না। বাট যদিও এটাকে ডিটারমাইন করার একটা 4F আমরা একটা জিনিস দেখতে পাবো যে কী করে দেখতে পাই। তো 4F এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছি, তো ফার্স্ট অফ অল এটা দেখতে পাবো কাদের মধ্যে, ফিমেলদের মধ্যে। ফিমেলস আর মোর প্রোন টু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আমি যদি বলি ফিমেলস আর মোর প্রোন টু ডেভেলপ গল ব্লাডার স্টোনস।
কোন এজের সময় না 40 এজের সময় দেখতে হবে, 40 ওই এজটার সময় একটু বেশি করে দেখতে হবে। কেন? কেননা ফিমেলসে যখন ফার্টাইল থাকে, ফার্টাইল থাকলে ওদের মধ্যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা থাকছে, অ্যান্ড এইগুলো হচ্ছে কি ফ্যাট মেটাবলিজমের জন্য দরকার। তো যেহেতু বডির মধ্যে অনেকটা বেশি ফিমেলদের মধ্যে কোলেস্ট্রল মেনটেন করে রাখতে হয়, ঠিক আছে, তো তাই জন্য ওদের মধ্যে দেখতে পাবো যে স্টোন হওয়ার প্রবাবিলিটি বেশি। তার মানে এই না যে মেলদের মধ্যে কোনোদিনও হতেই পারবে না, হতে পারে, বাট ফিমেলস আর মোর প্রোন। আর বুঝতেই পারছি ফ্যাট, যারা আমরা প্রচুর মিষ্টি খাচ্ছি, যারা আমরা ফিজিক্যাল এক্সারসাইজ থেকে দূরে ছেড়ে চলে গেছি, তো তাদের মধ্যে কি হচ্ছে, ফ্যাটের অ্যাকুমুলেশন হচ্ছে, তাদের মধ্যে ওবিসিটি হচ্ছে, লোকজন মোটা হয়ে যাচ্ছে। তো এই কারণগুলোর জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে গল ব্লাডারে স্টোনস দেখতে পাবো। এগুলো কেন, এগুলো স্টোনস কেন হচ্ছে, কেন স্টোনস হচ্ছে, তার জন্য 4F আমরা বলেছি। তো 40 ফিমেল ফার্টাইল আর ফ্যাট, এই কতগুলো কারণ যেগুলো আমাদের কিনা গল ব্লাডারের মধ্যে স্টোন হওয়ার একটা কাইন্ড অফ প্রবাবিলিটি প্রোভাইড করছে। তো মোটামুটি আমরা দেখলাম। এবার স্যার হট করে আমাদের যে স্টোনটা সেটা ব্ল্যাক হচ্ছে কেন? না, ব্ল্যাক হচ্ছে তার কারণ হয়তো দেখা যাচ্ছে কখনো কখনো আমাদের বডির মধ্যে কি হচ্ছে না, আমাদের বডির মধ্যে আনকনজুগেট বিলিরুবিনের অ্যামাউন্ট বেশি। কার অ্যামাউন্ট বেশি? আনকনজুগেট বিলিরুবিন। এবার আনকনজুগেট বিলিরুবিন অনেকগুলো কারণের জন্য হতে পারে, কিন্তু যাদের অ্যানিমিয়া রয়েছে বা যাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, তো তাদের যে আরবিসিগুলো, সেই আরবিসিগুলো স্প্লিনে যায়, স্প্লিনে গিয়ে খুব তাড়াতাড়ি করে ব্রেকডাউন হয়ে যাচ্ছে, অ্যান্ড এক্সেসিভ অ্যামাউন্ট অফ বিলিরুবিন বডির মধ্যে আসছে। এবার এই বিলিরুবিন কোথায় যাবে? সব তো লিভার আর প্রসেস করতে পারে না, তো কোথায় জমিয়ে দেয়? চলো তুমি চলে যাও গল ব্লাডারের মধ্যে। আর এই এক্সেসিভ বিলিরুবিনের জন্য আমরা দেখতে পাবো ব্ল্যাক স্টোন দেখতে পাবো। তাহলে ব্রাউন স্টোন কখন দেখতে পাই? না, কখনো কখনো ব্রাউন স্টোন দেখতে পাই যখন ওই আমাদের গল ব্লাডারের মধ্যে থেকে বাইল পাস করছে না, তো বাইল জমে রয়েছে, বা কোনো রকম ইনফেকশন হয়ে গেছে, কোনো ইকোলাই ইনফেক্ট করে দিয়েছে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে, তার জন্য পাস করছে না। তো একই বাইল অনেক দিন ধরে বসে রয়েছে, তো ওর মধ্যে যে কনজুগেট আনকনজুগেট যে আমাদের কোলেস্ট্রলগুলো রয়েছে, ওগুলো আস্তে 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 একসাথে কম্বাইন করে আমাদের স্টোন তৈরি করে দিয়েছে। তো এই এই জিনিসপত্র আমাদের স্টোনগুলোকে ফর্ম করতে হেল্প করছে। এবার স্টোন এছাড়াও আমরা দেখতে পাবো আর কি কি ফ্যাক্টরস বা রিস্ক ফ্যাক্টর রয়েছে যার জন্য গল স্টোনস হয় অ্যাকচুয়ালি। তো যদি বিলিয়ারি কোলেস্ট্রল, যদি আমাদের গল ব্লাডারের মধ্যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ কোলেস্ট্রল থাকে, যেমন আমাদের ওভারঅল যদি আমরা দেখি যে লাইফস্টাইল বা যা খাবার আমরা কনজিউম করছি, যত আমরা প্যাকড ফুডগুলোকে কনজিউম করছি, আমরা দেখতে পাচ্ছি তার জন্য আমাদের মধ্যে এলডিএল, ভিএলডিএল, তারপর হচ্ছে কোলেস্ট্রল, এইগুলো অনেক বেশি 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 করে অ্যামাউন্টের আমাদের মধ্যে প্রেজেন্ট থাকছে। তো যদি biliary cholesterol বেড়ে যায়, there is a high probability of forming stones, and most of the times stones are unrecognized. কিভাবে রিকগনাইজ করতে পারবো? আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা রিকগনাইজ করতে পারবো যে স্টোন আছে কি নেই। আর মোস্ট অফ দ্য টাইম যখন আমাদের স্টোন দেখতে পাই যে প্রেজেন্স রয়েছে, ইউজুয়ালি গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আদারওয়াইজ ওই বললাম প্যানক্রিয়াটাইটিস কজ করে দিতে পারে। সেকেন্ড, আমরা কি দেখছি, যদি বাইল সল্ট বা অ্যাসিড প্রোডাকশন কমে, যেটা আমি অলরেডি বললাম, যে কোনোভাবে যদি আমাদের মধ্যে বাইল সল্ট বা অ্যাসিড প্রোডাকশনটা কমে যায়, তো ওই যে কোলেস্ট্রল রয়েছে, সে কোলেস্ট্রলটা সলিউবল থাকবে না। কোলেস্ট্রল যদি সলিউবল না থাকে, স্টোন তৈরি করবে। অ্যান্ড গল ব্লাডার স্ট্যাসিস মানে হচ্ছে গিয়ে গল ব্লাডারের থেকে পুরোপুরি জিনিসপত্র খালি হচ্ছে না, অনেকটা বাইল একসঙ্গে রয়ে যাচ্ছে বা রিমেন থেকে যাচ্ছে। তো তখন গল ব্লাডারের মধ্যে আমরা কি দেখতে পারবো? ইনফেকশন হয়ে গেল, স্টোন তৈরি হতে চলে গেল। তো এই ওভারঅল আমরা দেখতে পেলাম যে গল ব্লাডারের জন্য কি করে প্যানক্রিয়াস খারাপ হয়ে যেতে পারে। আর এটাকে আমরা বলছি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি গল ব্লাডার একটা বিরাট বড় রোল প্লে করছে। তো আই হোপ সবার মোটামুটি বোঝা গেছে। খুব কেয়ারফুল থাকতে হবে আমরা কি খাবার খাচ্ছি, ঠিক আছে? বি অ্যাওয়ার অফ দ্য ফুড ইউ কনজিউম, বিকজ আমরা যা খাবার খাচ্ছি ইনটার্ন পরে আমাদেরকেই মেরে ফেলতে পারে। সো আমরা মোটামুটি ক্লিয়ার করলাম যে গল ব্লাডারের মধ্যে স্টোন হতে পারে, মোস্ট অফ দ্য লোকজনের মধ্যে হয়, ফিমেলদের মধ্যে বেশি প্রোন হয়। গল ব্লাডারের মধ্যে যে স্টোন হয়ে যায়, সেই স্টোন অনেক সময় বেরিয়ে গিয়ে কোথায় আটকে যেতে পারে? আমাদের ওই প্যানক্রিয়েটিক ডাক্টের ওখানে গিয়ে আটকে যেতে পারে। যদি এরকম কেস হয়, প্যানক্রিয়েটিক ডাক্টের ওখানে গিয়ে আটকে গেল, তাহলে কি হয়? প্যানক্রিয়াসের এনজাইমসগুলো যেগুলো ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে,
ওইগুলো বেরিয়ে আসতে পারবে না, ওগুলো ওখানেই জমতে স্টার্ট করবে, আস্তে আস্তে ওখানকার টিস্যুকেই নষ্ট করে দিতে স্টার্ট করবে। এই ঘটনাটাকে আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলছি। তো আই হোপ সবার বোঝা গেছে। ইফ যদি কারোর কোনো রকম কোনো ডাউট থাকে, ডু লেট মি নো, অ্যান্ড থ্যাংক ইউ।